আসসালামু আলাইকুম। বাংলাদেশ সহ বাংলা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন বা দেখবেন সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পরে লাইভে আসলাম। বেসিক্যালি বাংলাদেশের ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে 1/3 বেশি অর্থাৎ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিরোধী দল হিসেবে বাংলাদেশে 84 বছরের প্রথম জামাত ইসলাম সংসদে যাবে। এমন একটি বাস্তবতায় আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন। সেক্ষেত্রে ওনার গঠিত যে মন্ত্রিসভা সেটা কেমন হলো সে বিষয়টি নিয়ে আমার বিশ্লেষণে বা আমার চিন্তা শক্তিতে একটু বোঝার চেষ্টা করব বা আমি আমার মতামতগুলো রাখার চেষ্টা করব। দেখুন, এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি হয়ে গেল একটি বিশেষ পরিপ্রেক্ষিতে বা বিশেষ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, যেটা 24-এর গণঅভ্যুত্থান বা ছাত্র জনতার অভ্যুত্থান বলে পরিচিত। সেই গণঅভ্যুত্থান যদি সংগঠিত না হতো তাহলে আজকের দিনের বাংলাদেশ তৈরি হতো না। তো সেই ক্ষেত্রে অবশ্যই জাতীয়তাবাদী দল বিএনপি সরকারকে সেই 24-এর গণ আন্দোলনের নিহত আহত এবং অংশগ্রহণকারী প্রত্যেকটি সদস্য বা সৈনিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এবং সেটা আমরা করি এবং বাংলাদেশের মানুষ অকুণ্ঠ চিত্তে সেই কৃতজ্ঞতা প্রকাশ করবে। সেই জায়গাটা থেকেই কিন্তু এই নির্বাচনের বাস্তবতা। তো নির্বাচনটি হয়ে গেছে এবং অত্যন্ত আমি বলবো যে সুস্থ একটি নির্বাচন হয়েছে, কারণ মাঠ পর্যায়ে থেকেছি। নির্বাচনী আসন এই নির্বাচনের 17 আসনের একজন নির্বাচনী প্রচারণা উপকমিটির সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলাম এবং চাঁদপুর 2 আসনে কাজ করেছি, ঢাকা 11 আসনে কাজ করেছি, তো ঢাকা 6 আসনে কাজ করেছি ফিজিক্যালি। তো আমি দেখার সৌভাগ্য হয়েছে যে কিভাবে আসলে নির্বাচনটি হয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে বিচ্ছিন্ন কিছু আমি বলবো যে বাস্তবতা ছাড়া নির্বাচনটি হয়েছে অত্যন্ত নিরপেক্ষ, সুস্থ এবং সার্বজনীন অংশগ্রহণের মধ্য দিয়ে। তো যাই হোক, তা আমার মূল আলোচনার বিষয় ছিল যে আসলে নির্বাচনের পরবর্তী সময়ে আসলে সংসদীয় যে সরকারের গঠনটা কীরকম হলো সে বিষয় নিয়ে। তো সেই জায়গা থেকে আমার বক্তব্য হচ্ছে এরকম। দেখুন, বিশেষ পরিস্থিতিতে যেহেতু এই সরকারটি বাংলাদেশে তৈরি হয়েছে, বিশেষ একটি পরিস্থিতি যদি নির্বাচন হয়েছে, এর পেছনে কিন্তু 24 গণ অভ্যুত্থানের পিছনে 17 বছরের একটি দীর্ঘ সময়ের লড়াই সংগ্রাম আছে। তো সেই লড়াই সংগ্রামে যারা নিবেদিত প্রাণ হিসেবে, যারা পুলিশের বুটের নিচে অথবা বুলেটের সামনে নিজেদেরকে আত্মাহুতি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, এবং যে মানুষগুলোকে আমরা মিডিয়াতে ধারাবাহিকভাবে দেখেছি, যে মানুষগুলোকে আমরা রাজপথে প্রতিনিয়ত দেখার সুযোগ হয়েছে, সেই মানুষগুলো একটি সংমিশ্রণ বা অংশগ্রহণ এই সরকারে থাকবে, এটা আমার কাছে মনে হয় জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে প্রত্যেকটি মানুষের মনের লালিত প্রত্যাশা। তো সেই জায়গা থেকে আমার কিছু জিনিস মনে হয়েছে যেটা এরকম, অন অ্যান অ্যাভারেজ যে মন্ত্রিসভা হয়েছে সিনিয়র জুনিয়রের কম্বিনেশনে, এটাকে আমি স্বাগত জানাই। কিন্তু পাশাপাশি কিছু নাম, যে নামগুলো আমার কাছে মনে হয়েছে, ধরেন 50 জনের যদি মন্ত্রিসভা হয়, 25 জন সিনিয়রকে সাথে নিয়ে 25 জন জুনিয়র যারা আগামী দিনের মন্ত্রিসভাকে নেতৃত্ব দিবে, তরুণ নির্ভর তরুণ এবং আপনার অভিজ্ঞতার একটা সংমিশ্রণ ঘটিয়ে যদি, এবং সেক্ষেত্রে তারুণ্যের মধ্য থেকে কিছুটা আমার কাছে মনে হয় যে তরুণ যারা আসছেন তারা সবাই যোগ্য প্রাজ্ঞের মধ্যে কয়েকটি নাম সংযোজন করা যেতে পারত। সেক্ষেত্রে চিটাগং থেকে আবদুল্লাহ আল নোমান সাহেবের যিনি সন্তান, একজন শিক্ষাবিদ এবং অনেক জনপ্রিয় একজন রাজনৈতিক এবং সমাজকর্মী, আমি বলবো শিক্ষাবিদ বলবো, তো ওনার অন্তর্ভুক্তিটা খুবই দরকার ছিল। জুনিয়রদের মধ্য থেকে এখানে আমদালিব রহমান পার্থকে দেখতে পাইনি, যেটা আমাকে হতাশ করেছে কিছুটা। অন্তত মানে এই ব্যক্তিটি যে কোনো মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে একজন সিনিয়র মন্ত্রীর সাথে পারফর্ম করলে এটা বিএনপি সরকারকে
আমার কাছে মনে হয় প্রশ্নাতীত করতে পারত। আর সিনিয়রদের মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে, বাবু ঘরেশ্বরচন্দ্র রায়, আমি একদমই এটা মেনে নিতে কোনোভাবেই কষ্ট হয় যে বাবু ঘরেশ্বরচন্দ্র রায় বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে এই ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সামনে অভিভাবকের মতো ডালের নিয়ে দাঁড়িয়েছিলেন। এই মানুষটির অন্তর্ভুক্তি হওয়াটা দরকার ছিল। আমানুল্লাহ আমান সাহেব, আলতাফ, তারপরে অমর ফারুক সাহেব, তারপরে হচ্ছে আপনার জয়নুল আবেদিন ফারুক সাহেব, বরকতুল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব আছেন। বরকতুল্লাহ বুলু অনেক সিনিয়র একজন রাজনীতিবিদ, যার সন্তান 24 গণঅভ্যুত্থানে ব্যাপক ভূমিকা রেখেছে। তো এরকম কিছু মানুষ, তারপরে মির্জা আব্বাস সাহেবের কথা বলবো, এবং আরেকজন মঈন খান। আমি জানি না এই মানুষগুলোকে কেন মন্ত্রিসভা অন্তর্ভুক্ত করা হয়নি, যে মানুষগুলোর গত 17 বছরের আন্দোলন, সংগঠন এবং সংগঠক হিসেবে নেতৃত্ব দানে ফিজিক্যালি তাদের রাজপথে অবস্থান ছিল। এই মানুষগুলোর মন্ত্রিপরিষদে কেন আসলে অন্তর্ভুক্ত হয়নি আমি জানি না। এদেরকে অন্তর্ভুক্ত করে পাশাপাশি যাদেরকে বললাম যে প্রতিমন্ত্রী হিসেবে বা যারা জুনিয়র আছে তাদেরকে অন্তর্ভুক্ত করে যদি মন্ত্রিসভাটা করা যেত, আমার কাছে মনে হয় প্রশ্নাতীতভাবে বাংলাদেশের ইতিহাসে সেরা একটি মন্ত্রিসভা হিসেবে গঠিত হতো। এটা আমার ব্যক্তিগত মতামত। এর বাইরেও যদি কারো কোনো মতামত থাকে আপনারা বলতে পারেন। কারণ ওসমান ফারুক সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন, আমি যতটুকু জানি অত্যন্ত মানে তুখোর এবং প্রবীণ পলিটিশিয়ান ওসমান ফারুক সাহেব। এই মানে আলতাফ হোসেন চৌধুরী, তারপরে যেটা বললাম যে এই যে গত 17 বছরের ইয়েতে আপনার আমাদের জয়নুল আবেদিন ফারুক সাহেব, ওনাকে কতটা মানে নির্যাতন করা হয়েছে পুলিশ। তো সেই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয় যে ওনাদের এটা ডিজার্ভ করে। তো সেই জায়গাটায় জানি না তারেক রহমান আগামী যে বাংলাদেশ পরিচালনায় ওনার বিচক্ষণতার কাছে তো কোনো সন্দেহাতীত যে উনি একজন বিচক্ষণ এবং আমি বলবো যে আপামর জনসাধারণের রাষ্ট্রনায়ক, যেটা নির্বাচনের আগে গত 2 বছর ধরে ধারাবাহিকভাবে অনলাইনে বলে আসছিলাম যে তারেক রহমানকে আপনারা চিনেন, বাংলাদেশে যাওয়ার পরে অন্য এক তারেক রহমানকে দেখবেন, যেটা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করছে নিঃসন্দেহে। তো ওনার যে নেতৃত্ব, সে নেতৃত্বের প্রতি আমাদের সবার আস্থা আছে, থাকা উচিত। এবং আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ আমরা যেই জায়গাগুলোতে চিন্তা করছি যে এই জিনিসগুলো হওয়া উচিত, আমি বিশ্বাস করি ওনার পাশে যারা আছে তারাও সেই জিনিসগুলোকে লালন করে মূল্যায়ন করবে এবং এই পরামর্শগুলো তারেক রহমান সাহেবকে দিবেন। এবং অবশ্যই উনি অবগত আছেন, এই বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবেন। এবং অবশ্যই মানে যেটা বললাম যে আমাদের মনের মধ্যে যেটা কাজ করে, যেই চিন্তাগুলো আমরা মনে করি। মুজাম্মেল হক ভাই, ছোট ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। লুদুয়া থেকে দেখছেন, দীপক ঘোষ দেখছেন। যাই হোক, তো আমি বলবো যে অন অ্যান এভারেজ মন্ত্রিসভাটা অত্যন্ত সুন্দর হয়েছে, গুছালো হয়েছে। শুধু কিছু মানুষের আমার কাছে মনে হয় ইনক্লুশন অন্তর্ভুক্ত হলে প্রশ্নাতীতভাবে মানুষের মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে বা কিছু যে প্রশ্ন আছে, চিন্তাভাবনা আছে, সেই চিন্তাভাবনাগুলোকেও অ্যাভয়েড করা যেত। এ হচ্ছে বিষয়। এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির নতুন যে সরকার, সেই সরকারকে। এবং এই সরকারকে একটা জিনিস মনে রাখতে হবে, আমার কাছে মনে হয় যে একটা জিনিস খুব মানে সিদ্ধান্তটা এমন নিতে হবে যেখানে যদি কোনো ভুল হওয়ার সম্ভাবনা না হয়। যে সমস্ত আসনগুলোতে পরাজিত হয়েছেন যেই লিডারগুলো বা যে এমপিগুলো যারা পরাজিত হয়েছেন, আমার কাছে মনে হয়েছে যে এই মানুষগুলোকে যারা জামাতে নির্বাচিত হয়েছেন, ওনারা নির্বাচিত এমপি হিসেবে যতটুকু না দায়িত্ব পালন করবেন, আগামী দিনের নির্বাচনে আপনাদেরকে যদি ওই আসনগুলো থেকে পাশ করতে হয় বা সফলতা অর্জন করতে হয়, নির্বাচিত এমপির চেয়েও 3 গুণ বেশি
পরিশ্রম এবং কাজ আপনাদেরকে কিন্তু করতে হবে, এটার কোনো বিকল্প নাই। আর আরেকটা জিনিস যেটা আজকের আলোচনার টপিকস না, তারপরেও বলি যে এই যে বিভিন্ন পৌরসভা বা আপনার সিটি কর্পোরেশনের যে আপনার নির্বাহী নিয়োগ দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনার ব্যাপার আছে, আমার কিছু ফাইন্ডিংস আছে বা চিন্তা ভাবনা আছে, সেই জিনিসগুলো নিয়ে আগামীতে ইনশাল্লাহ কথা বলবো। মামুনুর রশিদ বন্ধু, তুমি কেমন আছো? তুমি দেখছো, ধন্যবাদ তোমাকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিশ্বাস করি তারেক রহমানের সরকার যে প্রতিবন্ধকতা বা প্রতিকূলতাকে এড়িয়ে আজকের এই সফলতায় এসছেন, আগামী দিনে সেটা ধারাবাহিকভাবে কন্টিনিউ করবেন সেই প্রত্যাশা করি। এবং আমরা যে অবস্থান থেকে আছি না কেন, যারা পদস্থ আছেন, যারা পদহীন আমার মতো যারা সমর্থক আছেন, হ্যাঁ, সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। রাজীব দেখছো, তোমাকে ধন্যবাদ। ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা সবাই কাজ করি, তাহলে আমি বিশ্বাস করি যে আগামী দিনের এই আমাদের যে রাষ্ট্র কাঠামো অথবা জনাব তারেক রহমান যেভাবে রাষ্ট্রকে পরিচালিত করে দেশকে বহির্বিশ্বে যেভাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, সেরকম একটি সুন্দর দেশ আমরা উপহার পাবো নিঃসন্দেহে। কারণ তারেক রহমান যিনি বলেছিলেন নেমেই, আই হ্যাভ এ প্ল্যান, সত্যি ওনার যে পরিকল্পনা আছে, এটা আপনারা অনেকে বিশ্বাস না করলেও আমরা জানতাম, কারণ আমরা ওনার কাছ থেকে ওনাকে দেখেছি, দেখার সুযোগ হয়েছে। লন্ডনে ওনার চিন্তাধারা, ওনার আশেপাশের মানুষগুলো যারা ওনাকে পরামর্শ দিতেন, ওনাদের কি আলোচনা হতো, কি বক্তব্য, কোন চিন্তা ভাবনাগুলো উনি লালন করেন, এগুলো জানার সৌভাগ্য হয়েছিল। বিধায় আগাম নির্বাচনের পূর্বেই অনেকগুলো বক্তব্য, মন্তব্য বা তথ্য দেওয়ার সুযোগ হয়েছিল। তো সেই জায়গায় আমি বিশ্বাস করি সেটার প্রতিফলন জাতি প্রত্যক্ষ করছে, দেখতে পাচ্ছে। আগামী দিনে আরও এমন কিছু প্রত্যক্ষ করবে যেটা আপনারা কল্পনাও করেন নাই। তো সেই বাস্তবতায় সেই বাংলাদেশে যেন দলের এবং দলের বাইরে যারা আমাদেরকে ভোট দিয়েছে অথবা দেন নাই, যেটা তারেক রহমান ওনার প্রথম জয়লাভের পরে বক্তব্য বলেছিল, যারা আমাকে ভোট দিয়েছেন তারা দেন নাই এবং যারা নির্বাচনের ভোটই দেন নাই, সবার নির্বাচিত প্রতিনিধি বা প্রধান উনি। তো সেই জায়গা থেকে আমি বলবো, আপনারা যারা দলের সদস্য শুভাকাঙ্ক্ষী আছেন, আপনাদের কিন্তু অনেক দায়িত্ব বেশি। এখন যারা আপনাদেরকে ভোট দেয় নাই, তারা কেন ভোট দেয় নাই, সেই জায়গাগুলোকে বের করে তাদেরকে ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়ে তাদের সাথে কাজ করতে হবে। এবং যারা ভোট প্রক্রিয়ায় বা ভোটদান প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেন নাই, তারাও যে কেন করেন নাই, কেন করা উচিত ছিল, সেই বিষয়গুলো নিয়ে তাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে তাদের সাথেও কাজ করে দেশ বিনির্মাণে কাজ করতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বশেষ ধন্যবাদ। আর যে নীরব, ভালো থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।